হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের প্রথম পর্বের মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞানের সাজেশন আলোচনা করতে চলেছি। এখানে যে সাজেশন দেওয়া হবে এখানে বলার কিছু নেই, প্রত্যেকবারের মতো এবারও যে সাজেশনগুলো দেওয়া হয়েছে চ্যাপ্টার ওয়াইজ, এখান থেকে দেখবে তোমাদের স্কুলের ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু কমন আসবে। যে প্রশ্নগুলো আমরা এখানে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো যদি তোমরা সবগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো, দেখবে পরীক্ষায় আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করছি সাজেশন এমনভাবে সাজাতে যাতে করে প্রত্যেকবার যেমন তোমরা 100% কমন পাও, এবারও তোমরা 100% কমন পাবে। ওকে, তাহলে চলো পরপর আমরা আমাদের যে তিনটে চ্যাপ্টারের পরীক্ষা আছে ফার্স্ট সামেটিভের, এক হচ্ছে ভৌত পরিবেশ থেকে তাপ, 2 নম্বর আর একটা চ্যাপ্টার রয়েছে আমাদের ভৌত বিজ্ঞানের মধ্যে, সেটা হচ্ছে পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া, এবং জীবন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে মানুষের খাদ্য। তাহলে এই তিনটে চ্যাপ্টার থেকে প্রত্যেকটা থেকে 10 নম্বরের মোট প্রশ্ন আসে, এবং তিনটে চ্যাপ্টারে টোটাল তাহলে আমাদের 30 নম্বরের প্রশ্নপত্র হবে। ওকে, এবং তোমরা যেটা জেনে রাখবে বা ভেবে নেবে সেটা হচ্ছে যে আমাদের 1 নম্বরের প্রশ্ন তো আসবেই, সেগুলো ছাড়াও আমাদের 2 মার্কসের বা 3 মার্কসের বড় প্রশ্ন আসবে। এই 3 নম্বরের থেকে বড় প্রশ্ন কিন্তু আমাদের বিজ্ঞান বিভাগ বা সায়েন্সের ক্ষেত্রে কিন্তু আসে না। ওকে, তাহলে চলো আমরা আমাদের যেটা প্রথম চ্যাপ্টার সেখানে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দারুণ ইম্পর্টেন্ট। কেমন? C/5, তোমরা জানো যে C/5 ইজ ইকুয়াল টু F-32/9। তোমরা যদি ভাবো যে এগুলো আমরা টেক্সট বই থেকে করব, টেক্সট বই থেকে করতে পারো। কিছু কিছু প্রশ্ন আমরা কিন্তু টেক্সট বুক থেকে খুব ভালো রকমভাবে আনসার পেয়ে যাই, চেষ্টা করবে টেক্সট বুক থেকেই সেগুলো আনসারগুলো করার। এরপরে কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়? তাপ এবং উষ্ণতার মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ডাবল স্টার দেবে। প্রত্যেকটাই যেগুলো সাজেশনের মধ্যে দেওয়া হয়েছে সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যেও কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো বেশিরভাগ স্কুল চেষ্টা করে তাদের প্রশ্নপত্রের মধ্যে দেওয়ার। এগুলো হচ্ছে একদম কমন প্রশ্ন, এগুলো প্রায় প্রত্যেকটা বছরই আসে। ওকে, সেরকম প্রশ্ন হচ্ছে এই যে এটা, কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কেমন? 3টে বিষয়ের উপর নির্ভর করে, এগুলো কিন্তু তোমরা লিখবে। এরপরে লিনতাপ কাকে বলে? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি/গ্রাম, কথার অর্থ কি? বা এরকম ধরনের একটা অনুরূপ প্রশ্ন আমরা দিয়েছি, সেটা হচ্ছে জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি/গ্রাম বলতে কি বোঝো? এই উপরের প্রশ্ন বা নিচের প্রশ্ন, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন বেশিরভাগ স্কুলে আসে, হয় প্রথমটা দিল সেকেন্ড ইয়ারে, পরের বছর হয়তো এটা দিল। কেমন? ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন প্রত্যেকবার আমরা প্রায় মানে 100% স্কুলেই কিন্তু দেখেছি যে এই দুটোর মধ্যে একটা প্রশ্ন প্রত্যেকবারই দেওয়া হয়। ওকে, এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল ও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফের মধ্যে কোনটি বেশি ঠান্ডা? এরকম ধরনের আরও একটা প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত জল, অথবা তার সঙ্গে দেওয়া হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্টিম বা বাষ্প, তার মধ্যে কোনটিতে হাত বেশি পুড়বে? লিন তাপের কনসেপ্টগুলো যাদের ভালো করে বোঝা রয়েছে, আমি তাপ চ্যাপ্টারটা তোমাদের বুঝিয়ে দিয়েছি বোর্ডের মধ্যে, খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি, তাপ চ্যাপ্টারের ক্লাসগুলো যদি তোমরা ফলো করো, ক্লাস 7-এর পরিবেশ বা সায়েন্সের প্লেলিস্ট পাবে, সেখানে ক্লাসগুলো এখনও সময় রয়েছে, দেখে নিও। এছাড়া পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টার, অনেক জটিল চ্যাপ্টার, অনেকের কঠিন মনে হয়, সেটাও আমি বোর্ডের মধ্যে একদম সহজ করে এমনভাবে বুঝিয়ে দিয়েছি যাতে করে তোমাদের স্কুলে যে কোনো প্রশ্ন আসুক না কেন, যদি ক্লাসগুলো ভালো রকমভাবে তোমাদের বোঝা থাকে, যদি সম্পূর্ণভাবে মানে একদম অংশ মানে পুরো শেষ পর্যন্ত ক্লাসগুলো যদি তোমরা দেখেছো, পরমাণু অণু তাপ চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে 100% গ্যারেন্টি আমি দিচ্ছি তোমরা সমস্ত প্রশ্নের আনসার করতে পারবে। ওকে, এছাড়া দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাতে ইথার বা স্পিরিট ঢাললে সেটা ঠান্ডা লাগে কেন? এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো সব ডাবল স্টার বা ট্রিপল স্টার দিয়ে রাখবে। মাটির কলসির জল ধাতব কলসির জল অপেক্ষা ঠান্ডা হয় কেন? নেক্সট, কিছু কিছু ভালো স্কুল রয়েছে, স্ট্যান্ডার্ড স্কুল রয়েছে, জেলা স্কুল রয়েছে, সেখানে এই ধরনের প্রশ্ন দেয় যে কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টে দ্বিগুণ হয়? এটা একটা গাণিতিক প্রশ্ন, গাণিতিক প্রশ্নটা তোমরা কিন্তু করবে। ওকে, এরপরে নেক্সট আমাদের চ্যাপ্টার হচ্ছে জীবন বিজ্ঞানের চ্যাপ্টারটা আমরা দিয়েছি এখানে, সেটা হচ্ছে মানুষের খাদ্য। এখানেও 10 নম্বরের প্রশ্নপত্র হয়। দেখো, মানুষের খাদ্যে প্রধান যে 8টি উপাদান পরপর লিখতে হবে বলে কোনো মানে নেই। প্রথম 3টে উপাদান প্রথমে লেখার চেষ্টা করবে, শর্করা, প্রোটিন, তারপরে লিপিড বা ফ্যাট লিখলে, তারপরে বাদ বাকি যে নামগুলো রয়েছে সেগুলো উল্টোপাল্টা করেও লিখতে পারো, অসুবিধা নেই। ওকে, কিন্তু প্রধান 3টে উপাদান প্রথমে সামনে লিখবে, তারপর বাদ বাকিগুলো লিখবে।
এরপরে শর্করা বা কার্বোহাইড্রেটের হয়তো বললো পুষ্টিগত গুরুত্ব লেখো। অন্য কোনো একটা স্কুল রয়েছে সেখানে হয়তো প্রোটিনের কাজ আসলো, প্রোটিনের কাজ লেখো। একই প্রশ্ন। কেমন প্রোটিনের কাজ বা প্রোটিনের গুরুত্ব লেখো বা মানুষের দেহে প্রোটিনের ভূমিকা লেখো। একই জিনিস। ভূমিকা, কাজ বা পুষ্টিগত গুরুত্ব একই জিনিস। ওকে? তাহলে মানে এগুলো সবগুলো দেখে যেতে হবে। কারণ তোমার স্কুলে হয়তো তুমি ভাবছো যে স্যার শর্করা বা কার্বোহাইড্রেট করবো না প্রোটিন করবো না ফ্যাট করবো। তোমার স্কুলে যদি এটা আসে অন্য স্কুলে প্রোটিন আসতে পারে, অন্য একটা স্কুলে হয়তো ফ্যাটের দুটো কাজ হয়তো ২ নম্বরের আসতে পারে, তাই না? ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তোমার স্কুলে হয়তো এবার শর্করা দিল, আগেরবার হয়তো প্রোটিনের কাজ দিয়েছিল, এরকমভাবে কিন্তু দিয়ে থাকে। ওকে? যদি তোমার কাছে স্কুলের প্রশ্নপত্র থাকে প্রিভিয়াস ২০২৫ সালে বা ২০২৪ সালে তোমাদের দাদা বা দিদিরা যারা পরীক্ষা দিয়ে দিয়েছে অলরেডি, তাদের কাছে যদি পুরনো প্রশ্নপত্র জোগাড় করতে পারো তাহলে সেটাও কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের স্কুলে কেমন প্রশ্নপত্র হয় সেটা তোমরা আইডিয়া করে নিতে পারবে। এরপর দেখো প্রোটিন বাচক খাদ্য, দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভিটামিন কাকে বলে? ভিটামিনের যেটা দ্রাব্যতা, ফ্যাটের দ্রাব্য এবং তেলের দ্রাব্য, ভিটামিনগুলোর নাম কি সেগুলো করবে। মানুষের দেহের মধ্যে কোথায় কোথায় ফ্যাট বা লিপিড সঞ্চিত হয়, আমাদের টেক্সটের মধ্যে কিন্তু আনসারগুলো দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা ভিটামিন, তেলে এবং জলে দ্রাব্য ভিটামিনগুলোর দুটো করে উৎস তোমরা করে যাবে, একটা করে কাজ করে যাবে এবং এদের অভাবে কী রোগ হয় সেগুলো তোমরা করে যাবে। ঘুরেও প্রশ্ন আসতে পারে যে ধরো ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়, বা ঘুরিয়ে এই জিনিসটাকে বললো যে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, তাই না? তাহলে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে। সব রকমভাবে কিন্তু তোমরা তৈরি থাকবে। এরপর দেখো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কেমন? তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে। উদ্ভিজ্জ রাসায়নিক বা যেটা ফাইটোকেমিক্যালস এগুলো পাওয়া যায় এমন দুটি খাদ্যের নাম, ফাইটোকেমিক্যালসের কাজ করবে। অপুষ্টির ফলে শিশুদের দেহে কী কী উপসর্গ লক্ষ্য করা যায়, দারুণ ইম্পর্টেন্ট। কোয়াশেরকার, ম্যারাসমাস এগুলো সব টিকার আকারে করবে। কেমন? এটা কি কাদের হয়, কিসের অভাবে, কোনটা খাদ্যের অভাব মানে প্রোটিনের অভাবে হয়, কোনটা প্রোটিন এবং শক্তির দুটোর অভাবে হয়, কত বছর বয়স্ক শিশুদের মধ্যে দেখা যায় এবং এই রোগের ফলে কি কি ঘটে, লক্ষণগুলো কী কী বা উপসর্গগুলো কী, এগুলো এই কয়েকটা জিনিস জানলেই তোমরা এ সম্পর্কে বলতে পারবে, তাই না? দেখো ১১ নম্বর প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট। কেমন? ভীষণ ইম্পর্টেন্ট। দেহের ওজন অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে কী কী সমস্যা দেখা যেতে পারে, বা স্থূলত্বের ফলে কী কী সমস্যা দেখা যায়। প্রক্রিয়াজাত সংশ্লেষিত খাদ্য কাকে বলে, উদাহরণ দেবে বা কয়েকটা খাবারের নাম বলে দিয়ে হয়তো বলতে পারে যে এগুলোর মধ্যে কোনটি প্রাকৃতিক, কোনটা প্রক্রিয়াজাত, কোনটি সংশ্লেষিত, বেছে লেখো। এরকমভাবে দিতে পারে। জীবদেহে জলের গুরুত্ব বা ভূমিকা লেখো। যখন এরকম প্রশ্ন দেবে তখন চেষ্টা করবে উদ্ভিদ দেহে দুটো গুরুত্ব আর প্রাণী দেহে জলের দুটো গুরুত্ব আলাদা আলাদা করে লেখার। তাহলে উত্তরের মানটা মানে খুব ভালো হয়। কেমন? উত্তর লেখার কৌশলটা যত বেশি সুন্দর হবে তত ভালো কিন্তু তোমাদের নম্বরটা আসবে। এরপর হলুদ মিষ্টি, সস্তা বিরিয়ানি, চকোলেট, চাউমিন এগুলোর মধ্যে কোন ক্ষতিকারক পদার্থ মিশে থাকে। ওকে? কোনটাতে আজিনোমোটো মিশে থাকে, কোনটাতে মেটানিল ইয়েলো মিশে থাকে, ক্যারামেল কোনটাতে মিশে থাকে, এরকমভাবে তোমরা কিন্তু মনে রাখবে। এরপরে সংশ্লিষ্ট খাদ্য বেশি খাওয়া উচিত নয় কেন? ভৌত বিজ্ঞানে আমাদের আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া। এখানে আমাদের পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে, অণু পরমাণুর পার্থক্য, মোলের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কাকে বলে, আর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যার মধ্যে সম্পর্ক কী, পরমাণু নিস্তরিত হয় কেন, এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। কেমন? আর আমি যেটা বললাম এই চ্যাপ্টারের ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া হয়েছে অনেকগুলো, দেখবে পরপর আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকমভাবে ক্লাসগুলো দিয়েছি। সবগুলো অবশ্যই সময় থাকতে দেখে নিও। তাহলে যে কোনো প্রশ্ন আসলে 100% তোমরা কিন্তু করে আসতে পারবে। সবগুলো, সমস্ত বিষয়, সমস্ত কনসেপ্ট, অনেক জটিল জায়গা সেগুলো কিন্তু আমি সহজ করে বুঝিয়ে দিয়েছি ক্লাসে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের এরকম একটা প্রশ্ন, হাইড্রোজেন এইচ, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা হাইড্রোজেনের অণু, এটা হাইড্রোজেনের দুটো পরমাণু, এটা হাইড্রোজেনের দুটো অণু, এগুলোর মধ্যে পার্থক্য কী, তাহলে এটাই লিখবে। এটা অন্য প্রশ্ন দিতে পারে, এন দিতে পারে, দিল N2 দিল, 2N দিল হয়তো, বা 3N দিল, এরকমভাবে এরকম প্রশ্নও কিন্তু সিমিলার টাইপের প্রশ্ন দিতে পারে। আয়ন কাকে বলে, ক্যাটায়ন আয়ন কাকে বলে দেখে যাবে। এরপরে করে একটা পরমাণুর হয়তো ভর সংখ্যা বলে দিল, ভর সংখ্যা 23, পারমাণবিক সংখ্যা 11, তাহলে কতগুলো আধানযুক্ত কণা। আধানযুক্ত কণা যখন বলবে তখন ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা বের করবে। আর যখন বলবে কোন কণা কতগুলো থাকে তখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবগুলোই বলতে হবে, 3টে কণার নাম বলতে হবে। ওকে, তাহলে এরকম প্রশ্ন করবে। সংকেত কাকে বলে, জলের সংকেত H2O থেকে আমরা কী কী জানতে পারি, বা এরকম ধরনের প্রশ্ন হয়তো অ্যামোনিয়ার সংকেত দিল NH3, সেখান থেকে আমরা কী কী জানতে পারি। অ্যাটলিস্ট 3টে পয়েন্ট লেখার চেষ্টা করবে।
ধনাত্মক মূলকের নাম আর সংকেত, ঋণাত্মক একটা মূলকের সংকেত বা নাম, আর প্রশ্নমূলকের একটা উদাহরণ দেখে যাবে। যে আমাদের বিক্রিয়াগুলো আছে তার মধ্যে সবথেকে বেশি আমাদের প্রশ্ন আসে প্রতিস্থাপন থেকে বিনিময় থেকে। ওকে, এগুলো দেখে যাবে। তার পাশাপাশি প্রত্যক্ষ সংযোগ, বিয়োজন বিক্রিয়া রয়েছে, বিয়োজন বিক্রিয়া সেটাও কিন্তু দেখে যাবে। ওকে, সেটাও আমি এখানে লিখিনি, কিন্তু বিয়োজন বিক্রিয়াটা কেমন, বিয়োজন বা ডিকম্পোজিশন বিক্রিয়া সেটাও কিন্তু দেখে যাবে। সংকেতের মধ্যে ফসফরাস পেন্টাক্লোরাইড, অ্যামোনিয়া, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ফসফেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ফেরিক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম সালফেট, জিঙ্ক নাইট্রেট, এগুলো সংকেত দেখে যাবে। যারা পেড গ্রুপে আছো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে পরপর সাজিয়েছি। আমাদের পেড গ্রুপে যে আমরা নোটসগুলো প্রোভাইড করি সেখানে যেরকমভাবে পরপর প্রশ্ন আছে পরপর তোমরা কিন্তু খুঁজে পেয়ে যাবে। ওকে, সমস্ত প্রশ্নের আনসার আমাদের যে নোটস আমরা পেড গ্রুপে দিয়েছি সেই পেড গ্রুপের মধ্যে আনসারগুলো তোমরা পাবে। ওকে, সেখান থেকে করে নেবে। এরপর কিউপ্রিক ক্লোরাইডে জলীয় দ্রবণে এক টুকরো যদি জিঙ্কের ছিবড়া বা জিঙ্কের একটা টুকরো যোগ করা হয় তাহলে কী ঘটবে, চুনা পাথরকে তাপ দিলে কী ঘটবে, বিক্রিয়ার সাহায্যে দেখাও দারুণ ইম্পর্টেন্ট। এরপরে এছাড়া আমাদের সমতা বিধান করো, এরকম একটা প্রশ্ন আসে, বা কোনো একটা বিক্রিয়া দিয়ে দিল, সেই বিক্রিয়াটা কোন ধরনের, সেটা প্রত্যক্ষ সংযোগ না বিনিময় না বিয়োজন না প্রতিস্থাপন বিক্রিয়া, সেটা শনাক্ত করতে হয়। এই ধরনের এই টাইপের প্রশ্ন আসে। এখানে কোয়ালিটিটা একটু কম মানে হালকা মনে হবে, এরকম দেখবে আমাদের যে নোটস দেওয়া হয়েছে সেখানে ভালো করে দেওয়া হয়েছে, আমি এখানে বই থেকে তুলে ধরেছি। যেমন এখানে ব্যালেন্স করো, সমিত সমীকরণ মানে ব্যালেন্স করতে বলবে। আমি যেগুলো স্টার মার্ক দিয়েছি এই জিনিসগুলো তোমরা ভালো করে করবে, যেগুলো স্টার মার্ক ডাবল স্টার দেওয়া হয়েছে সেগুলো ভালো করে করে যাবে। ওকে, সমতা বিধান করো, এরকম প্রশ্ন তোমাদের আসবে। আর যেটা বলছিলাম বিক্রিয়ার ধরন, কোনটা কোন ধরনের বিক্রিয়া, এটা হচ্ছে দেখো প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না, প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ কপার সালফেট থেকে কপারকে কী করলো, জিঙ্ক কী করলো, কপারকে আলাদা করে দিল, প্রতিস্থাপন করে দিল। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া, কোনটা প্রত্যক্ষ সংযোগ, কোনটা বিয়োজন, এরকমভাবে বিক্রিয়ার ধরনগুলো তোমরা কিন্তু করে যাবে। তাহলে এই ছিল সাজেশান। যদি এই সাজেশান তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, দেখবে আমার যেটা মনে হয় ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন তোমরা কিন্তু কমন পাবেই পাবে। ওকে, অনেক স্কুলে যেরকম আমাদের প্রত্যেকবার হয় 100%, আমাদের অনেক স্কুলে তোমরা নিজেরাই কমেন্টে জানাও যে 100% আমরা কমন পেয়েছি, সম্পূর্ণ প্রশ্নপত্র কমন পেয়েছি। এবারও আমি চেষ্টা করেছি যাতে করে সমস্ত স্কুলেই 100% কমন আসে। ওকে, তাহলে এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। যে সমস্ত স্কুলে আরেকটু টাফ কোশ্চেন হয় তারা তারপরে অ্যাডিশনাল প্রশ্নপত্রগুলো করবে, আরও অনেক এক্সট্রা কোশ্চেন তোমরা করতে পারো, কিন্তু প্রথমত আমি যে সাজেশনগুলো দিলাম সেগুলো বেশি যত্ন সহকারে ভালো করে প্র্যাকটিস করবে। যেখানে আমরা কেমিক্যাল রিয়াকশান যেগুলো দেখলাম, বিক্রিয়া জিনিসগুলো দেখলাম, পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারের প্রশ্নের উত্তরগুলো তোমরা কিছু কিছু হাতে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, যাতে করে পরীক্ষার হলে গিয়ে কোনো একটা স্টেপ ভুলে যাওয়ার ব্যাপার, বা রাসায়নিক বিক্রিয়া লিখতে পারছো না বা সংকেত লিখতে পারছো না, এরকম ঘটনা যাতে না হয় তার জন্য তোমরা আগে থেকে বাড়িতে বসে বসে লিখে লিখে প্র্যাকটিস করবে। তাহলে তোমরা ভালো করে সাজেশনটা ফলো করো, ভালো করে প্র্যাকটিস করো, দেখবে এখান থেকে তোমরা যদি প্রিপারেশন নাও তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। ওকে, তাহলে আজকে সাজেশনের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আজকের ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা পরিবেশ বিজ্ঞানের ক্লাসগুলো দেখোনি, আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশানে গেলেই সেখানে পরিবেশ বিজ্ঞানের ক্লাসগুলো পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।